ওয়েলকাম ভিউয়ার্স। এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রামের অনার্স, মেজর, মাইনর হিস্ট্রি সাবজেক্টের প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের গুরুত্ব সম্পর্কে। অর্থাৎ প্রথমে আমরা দেখে নেব প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্বর মধ্যে প্রাচীন সাহিত্য ধর্মশাস্ত্র গুরুত্ব কতটা। প্রাচীন সাহিত্য ও ধর্মশাস্ত্রগুলি হতে ভারতীয় ইতিহাসের বহু উপাদান পাওয়া যায়। 2. প্রাচীনতম সাহিত্য হল বেদ। এর মধ্যে ঋগ্বেদ হল সর্বাপেক্ষা প্রাচীন। ঋগ্বেদের রচনাকাল হল 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। বৈদিক সাহিত্যে রাজনৈতিক তথ্য অপেক্ষা সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক তথ্য অনেক বেশি পাওয়া যায়। ঋগ্বেদের নদী স্তোত্র হতে আর্য জাতির ভারতের অভ্যন্তরে অভিপ্রয়াণের ইঙ্গিত পাওয়া যায়। আর্য জাতির জীবনযাত্রা সম্পর্কে বেদ হতে জানা যায়। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধ হলো একটি ঐতিহাসিক ঘটনা। 3 নম্বর, এছাড়া বৈদিক যুগে যজ্ঞের সময় গাথার আকারে বিভিন্ন রাজবংশের কথা উল্লেখ করা হতো। এই গাথাগুলি পুরাণে লিপিবদ্ধ করা হয়। 4. ঋগ্বেদ ছাড়া সাম, যদু ও অথর্ববেদ পরের যুগে রচিত হয়। অথর্ববেদে যে জাদু মন্ত্র, অলৌকিক তন্ত্র মন্ত্রের কথা বলা হয়েছে তা অনেকাংশে আর্য সংস্কৃতির সঙ্গে অনার্য সংস্কৃতির মিশ্রণের ফলে ঘটেছে বলে মনে করা হয়। 5. এছাড়া বেদের ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ পরিশিষ্টগুলিও মূল্যবান ঐতিহাসিক উপাদান। তবে কোনো কোনো উপনিষদ বৈদিক যুগের পরে রচিত হয় বলে অনেকে মনে করেন। পুরাণ পুরাণ হল প্রাচীন যুগের এক ধরনের ইতিহাস সাহিত্য। এ কারণে একে ইতিহাস পুরাণ বলা হয়। পুরাণের সংখ্যা হল 18। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ইতিহাস রচনার জন্য পুরাণকে একটি প্রধান উপাদান বলা যায়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের বিভিন্ন রাজবংশ সম্পর্কে পুরাণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পুরাণগুলিতে রাজবংশ লতিকাগুলির ঐতিহাসিক মূল্য অসাধারণ। কিন্তু ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে পুরাণের প্রদত্ত বংশলতিকা ও রাজ্যগুলির তালিকা বিশেষ সাবধানতা সহকারে ব্যবহার করা উচিত। কারণ পুরাণে কিংবদন্তি ও ঐতিহাসিক তথ্য এমনভাবে মিশে গেছে যে তা ভালোভাবে বিচার না করে ব্যবহার করলে ভুল তথ্য এসে যেতে পারে। তাছাড়া পুরাণের প্রাচীনতা বোঝাবার জন্যে অতীতের ঘটনাকে ভবিষ্যৎকালে ঘটবে বলে ভবিষ্যৎবাণীর আকারে দেওয়া হয়েছে। পুরাণে দেওয়া ঘটনার কালপঞ্জি সতর্কতার সঙ্গে ব্যবহার করা দরকার। পুরাণগুলি অবিকৃতভাবে আমাদের হাতে আসেনি। বিভিন্ন যুগে পুরাণে বহু প্রক্ষিপ্ত তথ্য ঢুকে গেছে। গুপ্ত যুগের আগে পুরাণগুলি সংকলিত হয়নি। সুতরাং পুরাণের দেওয়া তথ্য অন্য সূত্রে সমর্থিত না হলে গ্রহণ করা যায় না। এরপর আমরা প্রাচীন ভারতীয় ইতিহাসের অন্যতম উপাদান রামায়ণ ও মহাভারত সম্পর্কে আলোচনা করব। ভারতের 2 প্রাচীন মহাকাব্য রামায়ণ ও মহাভারত হতে বহু ঐতিহাসিক উপাদান পাওয়া যায়। রামায়ণের ঐতিহাসিকতা নিয়ে বিতর্ক আছে। অনেকের মতে মহাকাব্য রামায়ণের কাহিনী কাল্পনিক। মহাভারতের
বর্ণিত ঘটনায় ঐতিহাসিক মূল্য সকল শ্রেণীর পণ্ডিত স্বীকার করেন। মহাভারতের বর্ণিত কুরুক্ষেত্র যুদ্ধকে একটি ঐতিহাসিক ঘটনা মনে করা হয়। ডক্টর মজুমদারের মতে 1000 খ্রিস্টপূর্বাব্দে এই যুদ্ধ ঘটে। তাছাড়া মহাভারতের প্রাচীন ভারতবাসীর ধর্মচিন্তা, সামাজিক জীবনের বহু আলেখ্য পাওয়া যায়। এরপর আমরা অন্যান্য ধর্মশাস্ত্রগুলি সম্পর্কে আলোচনা করব। স্মৃতিশাস্ত্রগুলি যথা নারদ, বৃহস্পতি স্মৃতি, শুক্রনীতি, অনুস্মৃতি প্রভৃতি হতে প্রাচীন যুগের সামাজিক রীতিনীতি, রাষ্ট্রীয় কর্তব্য, সমাজ সংগঠন, জাতি বিচার প্রভৃতি বিভিন্ন বিষয়ে জানা যায়। এরপরে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান এর গুরুত্ব হিসাবে সংস্কৃত সাহিত্য সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। পাণিনি ও পতঞ্জলির ব্যাকরণ হতে পরোক্ষভাবে নানা ঐতিহাসিক উপাদান পাওয়া যায়। সংস্কৃত ভাষায় রচিত নাটক বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস হতে চন্দ্রগুপ্ত মৌর্য সংস্কৃত সাহিত্য সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। কালিদাসের মালবিকাগ্নি মিত্র নাটক হতে শুঙ্গ বংশীয় রাজা অগ্নিমিত্রের জীবন সম্পর্কে তথ্য পাওয়া যায়। দেবী চন্দ্রগুপ্তম নাটক হতে সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যবর্তী রাজা রামগুপ্তের বিবরণ জানতে পারা যায়। কৌটিল্যের অর্থশাস্ত্র হল একটি বিখ্যাত গ্রন্থ। এতে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রনীতি সম্পর্কে মূল্যবান তথ্য আছে। পণ্ডিতদের মতে কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী, চাণক্য বা বিষ্ণুগুপ্তের ছদ্মনাম। অর্থশাস্ত্রকে মৌর্য যুগ সম্পর্কে প্রামাণ্য গ্রন্থ হিসাবে ধরা হয়। সংহিতা হলো একটি জ্যোতিষ বিষয়ক গ্রন্থ, কিন্তু এতে ঐতিহাসিক তথ্যে প্রক্ষিপ্ত বিবরণ পাওয়া যায়। মৌর্য রাজত্বের শেষ দিকে ব্যাক্ট্রিয় গ্রিক আক্রমণের কথা এতে উল্লেখিত হয়েছে। এরপরে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ ও সাহিত্য সম্পর্কে আলোচনা করব। খ্রিস্টপূর্ব যুগের ভারত ইতিহাস রচনার একটা প্রধান উপাদান হল বৌদ্ধ ও জৈন ধর্ম সাহিত্যগুলি। পুরাণে বর্ণিত কাহিনীর সঙ্গে বৌদ্ধ সাহিত্যের জাতক, বৌদ্ধ ও জৈন সাহিত্য কাহিনীর তুলনামূলক বিচার করে অনেক ক্ষেত্রে প্রকৃত তথ্য জানা যায়। বৌদ্ধ গ্রন্থগুলির অধিকাংশ পালি ও প্রাকৃতিক ভাষায় রচিত। কুষাণ যুগ হতে বৌদ্ধ গ্রন্থগুলি সংস্কৃত ভাষায় রচিত হয়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতের রাজনৈতিক ও সামাজিক জীবন সম্পর্কে বৌদ্ধ সাহিত্যে বহু তথ্য পাওয়া যায়। বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে জাতকের কাহিনীগুলি হতে সামাজিক রাজনৈতিক জীবনের চিত্র ভালোভাবে জানা যায়। এ পর্যন্ত প্রায় 500-এর বেশি জাতকের কাহিনী সংগৃহীত হয়েছে। সিংহলীয় বৌদ্ধ সাহিত্য, দীপবংশ ও মহাবংশ হতে বুদ্ধের জন্ম তারিখ এবং চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় প্রভৃতি বিষয়ে মূল্যবান তথ্য পাওয়া যায়। ললিতা বিস্তার হতে বুদ্ধের জীবনী পাওয়া যায়। এছাড়া হর্ষ ঘোষের বুদ্ধচরিত হল বুদ্ধের জীবন সম্পর্কে একটি প্রামাণ্য গ্রন্থ। জৈন গ্রন্থগুলির মধ্যে আচারাঙ্গ সূত্র এবং ভগবতী সূত্র হতে ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। জৈন পরিশিষ্ট পার্বণও একটি মূল্যবান আকর গ্রন্থ। জৈন প্রবন্ধগুলিতে যে লোক কাহিনী আছে তা বিশ্লেষণ করলে মূল্যবান ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণির নাম এ প্রসঙ্গে উল্লেখ্য। এরপর আমরা প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রাচীন রাজাদের ও অন্যান্য ব্যক্তিদের জীবনচরিত সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। প্রাচীন যুগে ক্ষমতাশালী রাজারা তাদের কীর্তিকলাপ এবং রাজত্বকালের গুরুত্বপূর্ণ ঘটনা লিপিবদ্ধ করতেন। বিখ্যাত রাজবৃত্ত রাজাদের জীবনচরিত রচনার রেওয়াজও ছিল। কোনো রাজার জীবনচরিতে তার রাজত্বকালের কাহিনী পাওয়া যায়। একে রাজবৃত্ত বা রাজকাহিনী বলা হয়। এই গ্রন্থগুলির প্রদত্ত তথ্যে
অনেক সময় অতিশয়োক্তি থাকে। সামান্য রাজ্যের অধিপতিকে সাগরা বসুন্ধরার অধিপতি হিসাবে বর্ণনা প্রবণতা জীবনী রচয়িতার মধ্যে দেখা যায়। সেই কারণে তথ্যগুলিকে সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত। তথাপি রাজবৃত্ত ও জীবন চরিতগুলি প্রাচীন ভারতের প্রকৃত ঐতিহাসিক উপাদান হিসাবে গণিত হয়ে থাকে। এই জীবন চরিতগুলির মধ্যে মহাকবি অশ্বঘোষের রচিত বুদ্ধচরিত সম্পূর্ণ অন্য ধরনের জীবনী। কুষাণ যুগের কবি ও পণ্ডিত অশ্বঘোষ কিছু তথ্য ও কিছু লোককাহিনীর উপর নির্ভর করে ভগবান তথাগতের এই বিখ্যাত জীবনী কাব্যে রচনা করেন। সাবধানতা সহকারে ব্যবহার করলে এতে বুদ্ধের সম্পর্কে মূল্যবান ঐতিহাসিক উপাদান পাওয়া যায়। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট বিরচিত হর্ষচরিতে হর্ষবর্ধনের রাজত্বকালের গোড়ার দিকের বিবরণ পাওয়া যায়। বাণ তার প্রভু হর্ষের গুণগান করলেও হর্ষের প্রতিদ্বন্দ্বী শশাঙ্কের উপর সুবিচার করেননি। তিনি হর্ষের প্রতি কিছুটা পক্ষপাত দুষ্ট ছিলেন মনে করা যায়। বাক্পতিরাজ রচিত গৌড়বহ কাব্যে যশবর্মনের গৌড় বিজয়ের কথা পাওয়া যায়। বৃহবন রচিত বিক্রমাঙ্কদেব চরিত কাব্যে চালুক্য ষষ্ঠ বিক্রমাদিত্যের কীর্তির কথা জানা যায়। এই গ্রন্থের রচনাকাল 1080 থেকে 1089 খ্রিস্টাব্দ। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্য দ্ব্যর্থবোধকভাবে লিখিত। এক অর্থে এ কাব্য রামচন্দ্রের কাহিনী, অপর অর্থে পালরাজ রামপালের কাহিনী। সংস্কৃত সাহিত্যে এই ধরনের রচনাকে শেষ কাব্য বলে। তবে সন্ধ্যাকর তার রচনায় তার প্রভু রামপালের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়ে ঐতিহাসিকের নিরপেক্ষতা নীতি ভেঙেছেন। এছাড়া পদ্মগুপ্ত রচিত নব সাহসাঙ্ক চরিত, জয়সিংহের কুমারপাল চরিত প্রভৃতি রাজকাহিনীর উল্লেখ করা যায় ঐতিহাসিক উপাদান হিসাবে। এরপর আমরা আলোচনা করব প্রাচীন ঐতিহাসিক রচনাগুলি সম্পর্কে। প্রাচীন ঐতিহাসিক রচনাগুলি প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে বিশেষ গুরুত্ব দাবি করে। প্রাচীন ভারতের একমাত্র প্রকৃত ইতিহাস গ্রন্থ ছিল কাশ্মীরের ঐতিহাসিক অলহনের রাজতরঙ্গিনী। কাশ্মীরের প্রাচীন রাজারা কিছু কিছু ঐতিহাসিক প্রাচীন ইতিহাস গ্রন্থ তথ্য রক্ষা করেন। এর ভিত্তিতে অলহন প্রাচীন যুগ হতে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ঘটনাবলীর ধারাবাহিক বিবরণ লিপিবদ্ধ করেন। কলহনের রচনায় নিরপেক্ষতা ও বিশ্লেষণী দৃষ্টির পরিচয় পাওয়া যায়। তিনি বিভিন্ন উপাদান যথা প্রশস্তি, ভূমি, পট্টলি প্রভৃতি থেকে তার তথ্য সংগ্রহ করেছেন। তবে তার রচনা আগাগোড়া তথ্য সমৃদ্ধ হতে পারেনি। গোড়ার দিকে তথ্যের অভাবে তা অনেকটা দুর্বল হয়ে গেছে। তথাপি কলহনের রচনায় ঐতিহাসিক গুণ লক্ষ্য করা যায়। পৃথ্বীরাজ বিজয় একটি ঐতিহাসিক কাব্য। কবি চাঁদ বরদৈ রচিত পৃথ্বীরাজ চরিতের নামও এ প্রসঙ্গে উল্লেখ্য। দক্ষিণ ভারতের ইতিহাস নন্দিক কলম্বকাম কলিঙ্গত্ব পরাণীর কথাও বিশেষভাবে এখানে উল্লেখযোগ্য।